প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। এই গল্পের শেষটা অনেক কষ্টের হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ গল্পটি না টেনে শেষ পর্যন্ত শুনবেন। আর গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। মীরা একটা ছেলের সাথে চৌরাস্তার বড় ফার্মেসির দোকান থেকে জন্মনিরোধক ইঞ্জেকশন নিয়ে ফার্মেসির বাইরে রাস্তায় এসে দাঁড়ালো। ছেলেটির হাতে ছোট্ট কাগজে মোড়ানো ওষুধগুলো মীরার হাতে দিয়ে বলল, মীরা, এই ওষুধগুলো খেয়ে নিও, তাহলে আর কোনো সমস্যা হবে না। মীরা কাগজটা হাতে নিল। ভেতরে কি আছে সেটা না দেখেই ব্যাগে রেখে দিয়ে বলল, এর ভিতর কিসের ওষুধ আছে? জন্মনিরোধক কিছু ওষুধ আছে যেগুলো খেলে আর কোনো সমস্যা হবে না। মীরা কিছুটা চিন্তিত হয়ে বলল, আকাশ, আমার অনেক চিন্তা হচ্ছে, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? মীরা, এত চিন্তা করতেছো কেন? তোমাকে জন্মনিরোধক ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এতে আর কোনো সমস্যা হবে না। এবং এটা তো আর প্রথম না, এর আগেও তো আমাদের সাথে অনেকবার হয়েছে, তখন তো কিছুই হয়নি, এবারও কিছু হবে না। ঠিক আছে, তবে কথা দাও তুমি আমাকে বিয়ে করবে। আকাশ মীরার ডান হাত শক্ত করে ধরে বলতে লাগলো, আমি তোমাকে বলেছিলাম চাকরি পেলেই তোমাকে বিয়ে করব। এই কথা বলার পরেও তুমি কেন চিন্তা করো? জানি না, তুমি বারবার বলার পরেও আমার শুধু চিন্তা হয়। এরপর থেকে আর চিন্তা করবে না, সবসময় আমার উপর ভরসা রাখবে, ওকে? মীরা মুচকি একটা হাসি দিল। আকাশ একটা রিক্সা ডাকলো। তারপর দুজনে রিক্সায় উঠে চলে গেল। তারা চলে যেতেই রাস্তায় জ্যাম লেগে গেল। সেই জ্যামের উপর পাশে মীরার খালাতো ভাই সাজ্জাদ দাঁড়িয়েছিল। সে মীরাকে অন্য ছেলের সাথে দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়েছিল। মীরা কি করছিল সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। এই বিষয়ে তার অনেক আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু আজকে সন্দেহ পরিষ্কার হয়ে গেল। মীরা এবং আকাশ অনেকটা পথ চলে গেছে, তাই সাজ্জাদ রাস্তা পার হয়ে ফার্মেসির দোকানে প্রবেশ করতেই দোকানের একজন কর্মচারী এসে বলল, হ্যাঁ ভাইয়া, বলুন কি লাগবে? সাজ্জাদ পকেট থেকে ফোনটা বের করলো। গ্যালারিতে গিয়ে মীরার ছবি বের করে কর্মীকে দেখিয়ে বলল, মেয়েটাকে ভালো করে দেখুন, আমি এখানে ওর বিষয়ে জানতে এসেছি। একটু আগে একটা ছেলের সাথে এখানে এসেছিল। এখন আপনি কি বলতে পারবেন কেন এসেছিল? দোকানের কর্মীটা সন্দেহ চোখে সাজ্জাদের দিকে একবার তাকিয়ে চোখের দেখার থেকে মন দিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলা শুরু করলো, আপনি মেয়েটার কি হন, তার ব্যাপারে জানতে এসেছেন? আমি ওর ভাই। এবার বলুন কেন এসেছিল? যেহেতু ভাই হন তাই বলছি। মেয়েটা কয়েকদিন পর পর ছেলেটার সাথে এখানে আসে। কিসের জন্য আসে? এবং আমি রাস্তার ওপাশ থেকে দেখলাম সে ইঞ্জেকশন নিচ্ছে, সেটা কিসের একটু বলুন তো। মেয়েটা আজকে জন্মনিরোধক ইঞ্জেকশন নিতে এসেছিল, তার সাথে কয়েকটা ওষুধ। এইসব কথাগুলো শুনে সাজ্জাদ অনেক অবাক হয়ে যাচ্ছে। কর্মী ভুল বলছে না তো আবার? কাজের চাপে অনেক সময় ভুল বলে দেয়। তাই নিশ্চিত হওয়ার জন্য মীরার ছবিটা আবার দেখালো। তারপর বলল, আপনি নিশ্চিত এই মেয়েটাই জন্মনিরোধক ইঞ্জেকশন নিয়েছে? হ্যাঁ ভাই, এই মেয়ে। সাজ্জাদ আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। দোকানের কর্মীকে কিছু না বলে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগলো। রাস্তা দিয়ে হাঁটছে এবং মনে মনে বলছে, ভাগ্য ভালো, আজকে টিউশনি করিয়ে দেরিতে ফিরেছিলাম, না হলে মীরার আসল চেহারা আর কখনো দেখতে পেতাম না। আজকে গিয়ে মীরাকে বোঝাতে হবে সে এরকম খারাপ কাজ কেন করলো। এইসব ভাইরাল হলে সমাজে কারোর সামনে মুখ দেখাতে পারবে না, সে কথা কি সে ভেবেছে? তার সাথে এটাও জানতে হবে ওর সাথে ছেলেটাকে, যে ওর সাথে ফার্মেসিতে এসেছিল। আজকে বাসায় গিয়ে সব সত্য বের করব। এসব ভাবছে এবং বাসার দিকে হেঁটে যাচ্ছে। সাজ্জাদের পুরো নাম সাজ্জাদকে আর ডাকনাম সাজ্জাদ। আপন বলতে তার কেউ নেই। ছোট থেকে খালার বাসা থেকেই বড় হয়েছে। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। প্রথমে যে মীরার ঘটনা পড়লেন সে হলো সাজ্জাদের খালাতো বোন। মীরার সাথে যে ছেলেটা ছিল সে হলো মীরার বয়ফ্রেন্ড। বাকি কথাগুলো গল্পের ভেতর জেনে যাবেন। সাজ্জাদ বাসার সামনে এসে দেখতে পেল মীরা ওর রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। মীরা সাজ্জাদকে দেখা মাত্রই কল কেটে দিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। বিষয়টা সাজ্জাদ অনেক আগেই খেয়াল করেছে, কিন্তু কিছু বলেনি। সাজ্জাদ বাসার ভেতর প্রবেশ করে কলিং বেল বাজালো। একটু পর মীরার আম্মু মানে সাজ্জাদের খালামণি দরজা খুলে দিল। সাজ্জাদ বাসার ভেতরে প্রবেশ করে মীরার রুমে চলে গেল।
মীরা বিছানায় চোখ বন্ধ শুয়েছিল। খাটের পাশে একটা বসার চেয়ার ছিল, সেখানে গিয়ে বসতে বসতে সাজ্জাদ মীরাকে বলল, মীরা ঘুমিয়ে আছিস নাকি? সাজ্জাদের কণ্ঠ শুনে মীরা চোখ খুলে কিছুটা অবাক হয়ে বলল, ভাইয়া এই সময় তুই আমার রুমে? কি বলবি তাড়াতাড়ি বল। তোকে কয়েকটা প্রশ্ন করব, তার সঠিক উত্তরগুলো তুই দিবি, কেমন? ঠিক আছে বল। একটু আগে তোকে চৌরাস্তায় ফার্মেসির দোকানে একটা ছেলের সাথে দেখেছিলাম। ছেলেটার সাথে কি করছিলি সেখানে? সাজ্জাদ সব জানে, তবুও সে মীরার মুখ থেকে শুনতে চায়। কিন্তু সাজ্জাদের এমন কথা শুনে মীরার কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তাতেও মীরা ঘেমে যাচ্ছে। চোখ বড় বড় করে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মীরার এমন অবস্থা দেখে সাজ্জাদ আবার জিজ্ঞেস করলো, চুপ করে আছিস কেন? কথা বলতে পারিস না? মীরা আরো কিছুটা ভয় পেয়ে গেল। এত ভয়ের মাঝেও নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমার এক বন্ধুর সাথে গিয়েছিলাম। মিথ্যে বলার জন্য সাজ্জাদের মাথা গরম হয়ে গেল। মীরার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, মিথ্যা বলছিস কেন? চুপচাপ নিজ থেকে সত্য কথা বল, না হলে আমি নিজে তোর মুখ থেকে সত্য কথা বের করব। ছেলেটাকে আর কিসের জন্য ছেলেটার সাথে ফার্মেসিতে গিয়েছিলি? মীরা কান্না শুরু করে দিল, কিন্তু এতে সাজ্জাদের মন গলানো গেল না। সে আগের মতো অটুট হয়ে আছে, কোনো মতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখেছে। মীরা কিছু বলছে না, চুপচাপ কান্না করে যাচ্ছে। এটা দেখে সাজ্জাদের রাগ আরো বেড়ে গেল, তবু নিজেকে নিয়ন্ত্রণ করে কঠোর গলায় বলল, বলছিস না কেন? ছেলেটাকে এবং ওর সাথে ফার্মেসিতে গিয়েছিলি কেন? মীরা কান্না করা অবস্থাতে বলল, ছেলেটার নাম আকাশ, আমার বয়ফ্রেন্ড। আমাদের 3 বছরের রিলেশন। সেটা বুঝলাম, কিন্তু তুই ওর সাথে ফার্মেসিতে গিয়েছিলি কেন? মিয়া সাজ্জাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে কান্না করতে লাগলো। সাজ্জাদ সব কথা জানলেও মীরার মুখ থেকে সব কথা শুনে নিশ্চিত হয়ে যায় যে দোকানের কর্মীটা সত্য বলেছে। মীরা চোখ বড় বড় করে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। এবার কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। সাজ্জাদ নিজের রাগকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারল না। মীরার দুগালে দুটা থাপ্পড় দিয়ে মীরার ব্যাগ থেকে আকাশের দেওয়া কাগজ বের করে নিয়ে এসে কাগজের ভেতরে থাকা ওষুধগুলো মীরার সামনে ঢেলে দিল। মীরা ওষুধগুলোর দিকে তাকিয়ে দেখে চোখের পানি ফেলছে। ওষুধগুলো জন্ম নিরোধকের। তাই সাজ্জাদ মীরার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোর ব্যাগে এই ওষুধগুলো কিসের জন্য এসেছে এবং আজকে ফার্মেসিতে জন্মনিরোধক ইঞ্জেকশন কেন নিয়েছিস? মীরা নিজের হাত দিয়ে চুল ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাজ্জাদ আরো জোরে চুলের মুঠি ধরে বলতে লাগলো, নিজের বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করতে তোর লজ্জা লাগলো না? খালু খালা কি তোকে এসব করার শিক্ষা দিয়েছে? এবং সেগুলো করেছিস, এখন যদি প্রেগনেন্ট হয়ে পড়িস তাহলে তোর দায়িত্ব কে নিবে? তোর প্রেমিক আকাশ কি নিবে তোর দায়িত্ব? কথাগুলো বলে চুলের মুঠি ছেড়ে দিল। মীরা ওর চুলে হাত দিয়ে কান্না করছে। পাশের চেয়ারে সাজ্জাদ মাথায় রাগ নিয়ে বসে আছে। ছোট থেকে যাকে নিজের বোনের মতো দেখে এসেছে, সে যদি এইসব কাজ করে তাহলে তার মাথা ঠিক থাকবে? মীরাকে দিয়ে এসব কখনো আশা করেনি। মীরা চুলে হাত দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, তুমি যেগুলো শুনেছো সবকিছু মিথ্যা। আমি কারোর সাথে কিচ্ছু করিনি। কি করেছিস না করেছিস সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। আমি মনে করতাম তুই শুধু রিলেশন করিস, কিন্তু তুই তো এর থেকেও খারাপ কাজ করিস। কেন ভাইয়া, ভালোবাসা অপরাধ নাকি? আমি বলিনি যে ভালোবাসা অপরাধ। তুই যে কাজ করেছিস সেটা জঘন্য কাজ। তুই এত নিচু হতে গেছিস কেন? মীরা কিছু বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। কান্নাগুলো মোটেও সাজ্জাদের পছন্দ হচ্ছে না। মাথা ভর্তি রাগ এবং বিরক্তি নিয়ে বলল, এই ন্যাকা কান্না বন্ধ কর। আজকে থেকে তোর বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ। সারাদিন বাসায় বসে থাকবি। আমি তোর আকাশের ব্যবস্থা করছি। কথাগুলো বলে সাজ্জাদ রুম থেকে বের হতে যাবে, এমন সময় মীরা গিয়ে সাজ্জাদের পা জড়িয়ে ধরল এবং বলতে লাগলো, প্লিজ ভাইয়া, তুই আকাশকে কিচ্ছু করিস না। তার সাথে আব্বু আমাকেও কিচ্ছু বলিস না। আকাশের কিছু হলে আমি বাঁচতে পারবো না। সাজ্জাদ মীরার কাছ থেকে পা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, খালু বাসায় এলে তাকে সব বলবো। তুই কতটা নিচু হয়ে গেছিস সেটা তাকে জানাতে হবে। তবে তার আগে আকাশের ব্যবস্থা করব, শুধু অপেক্ষা কর। প্লিজ ভাইয়া, তুই কাউকে কিছু বলিস না। আমি আর এইসব কাজ করব না। তোকে করার সুযোগ দিলে তো করবি। আজকে থেকে তোর বাইরে যাওয়া সম্পূর্ণ অফ। হাজার চেষ্টা করলেও বাইরে যেতে পারবি না। ভাইয়া প্লিজ, তুই এরকম কাজ করিস না। ওই মুখ নিয়ে আমাকে ভাইয়া ডাকবি না। আমি তোর ভাই নই। সাজ্জাদ কথাগুলো বলে মীরার রুম থেকে বের হয়ে এলো। নিজের রুমের দিকে যাচ্ছিল, এমন সময় সাজ্জাদের খালামণি এসে বলল,
সাজ্জাদ, মীরার কি হয়েছে? ওর রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওইসব কিছুই না। আজকে রাতে খালু আসার পর তোমাদের একটা কথা বলার আছে। কি কথা আছে এখনই বল। খালু আসার পরই বলবো। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়। সাজ্জাদ আর কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করলো। আয়নাতে নিজের মুখ দেখছে এবং মীরার কথা ভাবছে। সে কতটা নিচে নেমে গেছে, এইসব কথা যদি সমাজের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। মীরার আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো পথ থাকবে না। এগুলো ভেবে ফ্রেশ হয়ে বাইরে চলে এলো। তারপর লাঞ্চ করে মীরার রুমে গেল আকাশের বাসার ঠিকানা নিতে। মীরার রুমে প্রবেশ করে দেখতে পেল সে ফোনে কথা বলছে। সাজ্জাদকে দেখা মাত্রই ফোনটা লুকিয়ে ফেলল। মীরার মনের ভেতর ভয় জেগে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুই এখানে? হ্যাঁ আমি। তুই কার সাথে কথা বলছিলি? মীরা কিছুটা অবাক হয়ে বলল, কোথায়? আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। তুই বোধহয় ভুল দেখেছিস। সাজ্জাদ রেগে গিয়ে মীরার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে কল লিস্টে গিয়ে দেখলো আকাশের নামটা উপরে ভাসছে। এটা দেখে সাজ্জাদ আরো রাগান্বিত হয়ে বলতে লাগলো, তুই বললি কথা বলিনি, তাহলে এটা কি? মীরা ভয়ে চুপ করে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। চোখ বড় বড় করে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ মীরার ফোনটা মেঝেতে ফেলে দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, আকাশ কোথায় থাকে? আমি জানি না। দেখ, আমার রেগে যেতে বাধ্য করিস না। ভালোভাবে আকাশের ঠিকানা বল। বললাম তো আমি জানি না। সাজ্জাদ রেগে গিয়ে জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে মীরা কাঁদতে কাঁদতে আকাশের বাসার ঠিকানা বলে দিল। আকাশের বাসার ঠিকানা বলার পর সাজ্জাদ বলল, তুই বাসা থেকে বের হবি না আমি গিয়ে আকাশের সাথে কথা বলে আসছি? কথাগুলো বলেই সাজ্জাদ মীরার রুম থেকে বের হতে যাবে, তখনই পেছন থেকে ভারী কিছু দিয়ে সাজ্জাদের মাথায় আঘাত করলো। আঘাত করার জন্য মাথা দিয়ে রক্ত বের হতে লাগলো। সাজ্জাদ মাথায় হাত দিয়ে পেছনে তাকালো, তারপর দেখলো মীরা হাতে ফুলদানি নিয়ে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ কিছু বলতে যাবে তার আগে মীরা শয়তানি হাসি দিয়ে বলল, তোকে অনেকবার বারণ করেছিলাম কিন্তু আমার কথা শুনলি না। এখন দেখ আমি তোর কি অবস্থা করি। তোর উপর এমন অপবাদ দিব যার জন্য কেউ তোর কথা বিশ্বাস করবে না। সাজ্জাদ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। মীরার কথাগুলো পুরোটা বুঝতে না পারলেও যেটুকু বুঝেছে সেটা উত্তর দেওয়ার জন্য বলল, তুই কাজটা ঠিক করিসনি। এর শাস্তি তুই ঠিক পাবি, শুধু সময়ের অপেক্ষা। মীরা সাজ্জাদের গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, সেটা দেখা যাবে, আগে তোকে শেষ করি তারপর বাকিটা। ফুলদানি মীরার হাতেই ছিল। মীরার কথা শেষ হতে আবার সেই ফুলদানি দিয়ে সাজ্জাদের মাথায় আঘাত করলো। এবার অনেক জোরে আঘাত করেছে, যেটার চাপ সাজ্জাদ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। সাজ্জাদের জ্ঞান ফিরল, নিজেকে ছোট একটা রুমের ভেতরে আবিষ্কার করলো। চারিদিকে একবার তাকিয়ে বুঝতে পারলো এটা হাসপাতালের কেবিন, কিন্তু সে এখানে কেন, কিভাবে এলো? এরকম হাজারটা প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে। কতদিন এভাবে আছে সেটা বলতে পারবে না। ব্যথা কমানোর জন্য উঠে বসতে যাবে, এমন সময় একজন নার্স কেবিনে প্রবেশ করে সাজ্জাদকে বসতে দেখে বলল, আপনি উঠবেন না, শুয়ে থাকুন, না হলে সমস্যা হবে। কথাগুলো বলে নার্স তার সাজ্জাদকে পুনরায় শুইয়ে দিল। তখন সাজ্জাদ প্রশ্নবোধক চাহনিতে জিজ্ঞেস করলো, আমার কি হয়েছে যার জন্য বসে থাকলে সমস্যা হবে? আপনার মাথায় অনেক বড় আঘাত পেয়েছেন, যার জন্য আপনি বসে থাকতে পারবেন না। বসে থাকলে মাথায় সমস্যা হয়ে যাবে। নার্সের কথা শুনে সাজ্জাদ মাথায় হাত দিল। পুরো মাথায় ব্যান্ডেজ অনুভব করতে পারছে। তখন মনে পড়ে গেল মীরা মাথায় আঘাত করেছিল, যার জন্য সারা মাথা ব্যান্ডেজ করা। সাজ্জাদ বসে বসে মীরার কথা ভাবছিল। এমন সময় নার্স বলতে লাগলো, আপনি মাথায় এত ভয়াবহ আঘাত পেলেন কিভাবে? আপনি জানেন না? আর একটু হলে আপনি সব ভুলে যেতেন। সাজ্জাদ মনে মনে ভাবতে লাগলো, এখন যদি বলি মীরা আঘাত করেছে তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এখন মিথ্যা বলে চালিয়ে দিতে হবে। মাথার উপর সিলিং ফ্যান পড়েছিল। আপনার ভাগ্য ভালো, আপনাকে সময় মতো নিয়ে আসা হয়েছিল, যার জন্য বেঁচে গিয়েছে। আমাকে নিয়ে এসেছে কে? আপনার খালু। ও, আপনি শুয়ে থাকুন, আমি গিয়ে আপনার ফ্যামিলির লোকদের খবর দিচ্ছি। সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। নার্সটা চলে গেল। প্রায় 30 মিনিট পর কেবিনে সাজ্জাদের খালু সহ 2 জন পুলিশ প্রবেশ করলো। সাজ্জাদের খালু সাজ্জাদকে দেখিয়ে পুলিশগুলোকে বললেন, এই হলো আপনাদের আসামি, ওকে নিয়ে যান এবং কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন, যেন এরপর থেকে অন্য কোনো মেয়ের সাথে এমন জঘন্য কাজ না করতে পারে।
কথাগুলো সাজ্জাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। খালু কি বলছে সেসব কিছুই বুঝছে না। পুলিশগুলো এসে সাজ্জাদের কলার ধরে বেড থেকে নিচে নামালো। তখন সাজ্জাদ বলতে লাগলো, খালু, আমি কি করেছি যার জন্য তুমি আমাকে পুলিশের কাছে তুলে দিচ্ছ? তখন একজন পুলিশ বলে উঠল। থানায় গেলে সব জেনে যাবি। পাশ থেকে সাজ্জাদের খালু রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে চলে যান। সাজ্জাদের খালুর কথা শুনে পুলিশগুলো আর দেরি না করে সাজ্জাদের কলার ধরে নিয়ে যেতে লাগলো। সাজ্জাদ ওর খালুর কাছে জানতে চেয়েছিল কেন ওকে পুলিশের কাছে তুলে দিল, কিন্তু সাজ্জাদের খালু কিছু না বলে ওখান থেকে চলে গেলেন। অতএব পুলিশগুলো সাজ্জাদকে থানায় নিয়ে এসে জেলখানার ভেতর ঢুকিয়ে একটা চেয়ারে বেঁধে মুখটা টেপ লাগিয়ে দিল। একটু পর দুজন কনস্টেবল ভেতরে প্রবেশ করে সাজ্জাদকে মারধর করতে লাগলো। মারধর করার ফলে শরীরের অনেক জায়গা দিয়ে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। একজন দারোগা জেলখানার বাইরে দাঁড়িয়ে থেকে সাজ্জাদের অবস্থা দেখছিল। সাজ্জাদের শরীরে রক্ত বের হওয়া দেখে দারোগাগুলোকে বলতে লাগলো, এবার থাম, ওর শিক্ষা হয়ে গেছে। এরপর থেকে আর কোনো মেয়ের সাথে এরকম কাজ করবে না। কথাগুলো শুনে কনস্টেবলগুলো মারা বন্ধ করে দিল। সাজ্জাদ ব্যথায় ছটফট করছে। এটা দেখে সাজ্জাদের পাশে থাকা একজন কনস্টেবল বলল, স্যার, ওর মুখের টেপটা খুলে দেই। দারোগা টেপ খুলে দেওয়ার অনুমতি দিল। সাজ্জাদের মুখ থেকে টেপ খুলতে দিতেই সাজ্জাদ ভাঙা গলায় জিজ্ঞেস করলো, প্লিজ আপনারা বলুন না আমাকে থানায় কেন নিয়ে এসেছেন এবং এভাবে মারধর করলেন কেন? জেলখানার বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবল রাগী কণ্ঠে বলল, সেটা তোর খালুর কাছ থেকে জেনে নিস, আর তোরা গিয়ে ওকে থানার বাইরে ফেলে দিয়ে আয়। সাজ্জাদের পাশে দাঁড়িয়ে থাকা দুইজন কনস্টেবলকে কথাগুলো বলেই চলে গেলেন। দারোগার কথা মতো ওরা গিয়ে সাজ্জাদকে থানার বাইরে ফেলে দিয়ে এলো। সাজ্জাদের পুরো শরীর ব্যথা, তার সাথে অনেক জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। কনস্টেবলগুলো পায়ে বেশি মেরেছে, যার জন্য সেখানে অনেক ব্যথা। সাজ্জাদ অনেক কষ্টে উঠে দাঁড়ালো। তারপর ওর খালুর বাসার দিকে যেতে লাগলো। মাথা সহ সারা শরীরে অনেক ব্যথা। অনেকক্ষণ হাঁটার পর সাজ্জাদ ওর খালুর বাসায় এলো। কলিং বেল বাজাতেই খালামণি দরজা খুলে দিল। দরজার বাইরে সাজ্জাদকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই তুই এখানে কেন এসেছিস? সাজ্জাদের তেমন কথা বলার মতো শক্তি নেই, তবুও কষ্ট করে বলল, আমি এখানে আসবো না তো কোথায় যাব? সেটা আমি কিভাবে বলবো? যখন মীরার সাথে কাজটা করতে গিয়েছিলি তখন মনে ছিল না? কি করেছি মীরার সাথে? সাজ্জাদের খালামণি আরও রেগে গিয়ে বলা শুরু করলো, কি করেছি মানে? তুই যে মীরাকে নষ্ট করার চেষ্টা করেছিস সেটা কি? কথাটা শুনে সাজ্জাদের মাথা ঘুরে গেল। মনে মনে ভাবতে লাগলো, এরা পাগল হয়ে গেছে, নাকি সে মীরাকে নষ্ট করতে যাবে কেন, নাকি এটা মীরার কোনো প্ল্যান। তুমি কি বলছো? আমি ওকে এসব করতে যাব কেন? উল্টা মীরাই তো আমাকে আঘাত করেছে। মীরা নিজের ইজ্জত বাঁচানোর জন্য এইরকম করেছে। সাজ্জাদ কিছু বলতে যাবে, কিন্তু মাথায় ব্যথা থাকার কারণে আর কিছু বলতে পারলো না। তখন ভেতর থেকে সাজ্জাদের খালু বলল, ওর সাথে এত কথা বলছো কেন? ওখানে ওর জামা কাপড় ব্যাগ রাখা আছে, সেগুলো ওকে দিয়ে এখান থেকে চলে যেতে বলো। সাজ্জাদের খালামণি ভেতরে গিয়ে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসে সাজ্জাদের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এখানে তোর সব জামা কাপড় আছে, তুই আমাদের সামনে থেকে চলে যা, আমরা তোর মুখটাও দেখতে চাই না। সাজ্জাদের মাথা ব্যথা করছে অনেক, তবু খালামণিকে বলতে লাগলো। তোমরা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? খালামণি আরো কিছু বলতে যাবে, এমন সময় সাজ্জাদের খালু এসে সাজ্জাদের কলার ধরে সাজ্জাদকে বাসার সামনে রাস্তায় নিয়ে ফেলে দিল। তারপর বলতে লাগলো, আজকের পর থেকে এই বাসার আশেপাশে তোকে যেন না দেখি। আর তুই বলছিস কি করেছিস জানিস না? তাহলে শোন, মীরাকে যে তুই নষ্ট করতে চেয়েছিস সেটা তুই ভুলে গিয়েছিস। জন্ম নিরোধক ওষুধ দিয়ে বলেছিস এসব খেয়ে করলে কিছু হবে না, তাতে সে রাজি হয়নি দেখে ওর সাথে জোর করতে গিয়েছিলি। নিজের ইজ্জত রক্ষা করার জন্য আঘাত করেছে। এসব কথা কি তুই ভুলে গিয়েছিস? এরকম কথা শুনে সাজ্জাদ তো অবাক হচ্ছে। মীরা বলেছিল তার উপর এমন অপবাদ দিবে যেটাতে হাজার সত্য বললেও কাজ হবে না। যখন বুঝতে পেরেছে কিসের অপবাদ ছিল এটা, এগুলো সব মীরার সাজানো নাটক, রাস্তার মাঝে বসে এসব চিন্তা করছে সাজ্জাদ। কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। আজকের পর থেকে তোকে এখানে যেন না দেখি, দেখতে পেলে আবার পুলিশে ধরিয়ে দিব। সাজ্জাদের খালু কথাগুলো বলে বাসার ভেতরে চলে গেলেন। বাসার সামনে রাস্তায় বসে নিজের চোখের জল ফেলছে সাজ্জাদ। জামা কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলো এবং মনে মনে বলতে লাগলো, আমি হাজার বললেও তারা আমাকে বিশ্বাস করবে না, কারণ মীরা যেটা বলে তারা সেই কথাগুলো বিশ্বাস করে। আমার কথার কোনো মূল্য তাদের কাছে পাবো না। এর চেয়ে আমি তাদের কাছে থেকে দূরে চলে যাব এবং মীরার বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনি সব জানেন, তিনি মীরাকে কঠিন শাস্তি দিবে। এইসব ভাবতে ভাবতে অনেক পথ চলে এসেছে।
মাথার ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। জামা কাপড়ের ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার শক্তিটাও সে পাচ্ছে না। পাশে একটা ফাঁকা বেঞ্চ চোখে পড়লো সাজ্জাদের। ব্যাগটা নিয়ে গিয়ে সেখানে বসে পড়ল। বসে বসে ভাবতে লাগলো, আমি কোথায় যাব? আগে যেখানে থাকতাম সেখান থেকে তো বের করে দিয়েছে। পকেটে কোনো প্রকার টাকা নেই। টাকা থাকলে আপাতত কোনো ব্যবস্থা করে নিতাম, কিন্তু সেটাও হবে না। কোনো টিউশনি মাস হয়নি যার জন্য কেউ টাকা দিবে না। এতদিন খালুর কাছে থাকতাম, টাকা নিয়ে তেমন সমস্যা হতো না, কিন্তু এখন কোথায় থাকবো? নিজের থাকার জায়গা নিজের খুঁজে বের করতে হবে। কথাগুলো ভাবছে আর চোখে জল ফেলছে। হঠাৎ করে ব্যাগের পকেট থেকে মেসেজের আওয়াজ এলো। তাই ব্যাগের পকেট খুলে দেখে ভেতরে সাজ্জাদের বাটন ফোনটা পড়ে আছে এবং সেটাতে মীরার নাম্বার থেকে কয়েকটা মেসেজ এসেছে। ফোনটা হাতে নিয়ে মেসেজগুলো দেখতে লাগলো। মীরা যে মেসেজগুলো লিখেছে সেগুলো হলো, তোকে বলেছিলাম না তোর উপর এমন অপবাদ দিব যার জন্য তোর কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। দেখ এখন কি অবস্থা হয়েছে। বারবার বলেছিলাম আমার এবং আকাশের মাঝে না আসতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এবার বোঝ কেমন লাগে। মেসেজগুলো পড়ে সাজ্জাদের ঠোঁটের কোণে হাসি ফুটে গেল। এত কষ্টের মাঝে কেন হাসি পাচ্ছে সেটা বুঝতে পারছে না। যেহেতু মীরা মেসেজ দিয়েছে তাই এই কথায় রিপ্লাই সাজ্জাদ লিখল, চিন্তা করিস না, আল্লাহ এর বিচার করবে এবং আমিও তোর আসল রূপ বের করব। তখন সবাই দেখবে কে খারাপ আর কে ভালো। মেসেজটা পাঠিয়ে দিয়ে ফোনটা অফ করলো। তারপর ব্যাগের ভেতরে রেখে দিয়ে হাঁটা শুরু করলো। যত সময় যাচ্ছে তত মাথার এবং শরীরের ব্যথা বাড়ছে। এভাবে অনেকক্ষণ হাঁটার পর ব্যথাগুলো আরও বেড়ে গেল। ভাবলো রেস্ট নেবে, তাই সামনের একটা বসার বেঞ্চ দেখতে পেল, কিন্তু সেখানে যাওয়ার আগেই সাজ্জাদ জ্ঞান হারিয়ে পড়ে গেল। নির্জন রাস্তার পাশে দীর্ঘ সময় ধরে পড়ে আছে সাজ্জাদ। এই রাস্তার পাশে কোনো বাড়ি ঘর নেই, চারিদিকে শুধু গাছ আর গাছ। কেউ বেশি যাতায়াত করে না। সাজ্জাদের শরীরের কাটা জায়গাগুলো দিয়ে রক্ত ঝরছে, কিছু কিছু জায়গা বন্ধ হয়েছে। এত কিছুর মাঝে জ্ঞান ফিরে আসার কোনো নাম গন্ধ নেই। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে শহীদুল ইসলাম যাচ্ছিলেন। শহীদুল ইসলাম এই শহরের বড় বড় বিজনেসম্যানদের ভেতর একজন। তিনি রাস্তা দিয়ে বেশি যাতায়াত করেন না, কিন্তু আজকে কি যেন ভেবে এদিক দিয়ে যাচ্ছেন। গাড়ি করে যাওয়ার সময় রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখে ড্রাইভার জামালকে বললেন, জামাল ভাই গাড়িটা থামান। জামাল ভাই গাড়ি থামিয়ে শহীদুল ইসলামের দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার কোনো সমস্যা হয়েছে নাকি? শহীদুল ইসলাম নিজের হাত দিয়ে সাজ্জাদের দিকে ইশারা করে বললেন, ওখানে কেউ একজন পড়ে আছে, চলেন গিয়ে দেখি। স্যার ওখানে না যাওয়াটা আমাদের জন্য ভালো হবে, হয়তো কোনো পাগল শুয়ে আছে। শহীদুল ইসলাম ড্রাইভারের মাথায় কর্ণপাত না করে গাড়ি থেকে নামলেন। তারপর আস্তে আস্তে সাজ্জাদের দিকে অগ্রসর হতে লাগলেন। সাজ্জাদের কাছাকাছি এসে শরীরে স্পর্শ করে দেখলেন এখনও জীবিত আছে, কিন্তু শরীরে অনেক জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে নাও বেঁচে থাকতে পারে। শহীদুল ইসলাম দেরি না করে ড্রাইভার জামালকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, জামাল ভাই গাড়িটা এখানে নিয়ে আসেন, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আরো দেরি হলে বাঁচানো সম্ভব হবে না। জামাল ভাই সাজ্জাদের কাছাকাছি গাড়ি নিয়ে এলেন। তারপর দুজনে মিলে সাজ্জাদকে গাড়িতে শুইয়ে দিয়ে রাস্তায় সাজ্জাদের জামা কাপড়ের ব্যাগ পড়েছিল। শহীদুল ইসলামের চোখে পড়া মাত্রই উনি ব্যাগটা নিয়ে গাড়িতে রেখে দিয়ে এবং সামনে ড্রাইভারের সাথে বসে পড়লেন। পেছনে সাজ্জাদকে শুয়ে রাখা হয়েছে, যার জন্য জায়গা নেই। জামাল ভাই ড্রাইভিং সিটে বসে গেলেন। স্যার আমরা এখন কোথায় যাব? আমার হাসপাতালে নিয়ে চলুন, ছেলেটাকে চিকিৎসা করাতে হবে। জামাল ভাই বাড়তি কোনো কথা না বলে গাড়ি ড্রাইভিং করতে লাগলেন। প্রায় 10 মিনিট পর শহীদুল ইসলামের হাসপাতালের সামনে এসে পড়লেন। গাড়ি থামিয়ে কয়েকজন লোকের সাহায্যে সাজ্জাদকে ভেতরে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করলেন। শহীদুল ইসলাম বড় মাপের বিজনেসম্যান হওয়ায় তিনি হাসপাতাল, স্কুল, কলেজ অনেক কিছু তৈরি করে দিয়েছেন। এমার্জেন্সি কেবিনের সামনে একটা চেয়ারে বসে আছেন শহীদুল ইসলাম এবং ড্রাইভার। শহীদুল ইসলামের শার্টে কিছুটা রক্ত লেগে গেছে। জামাল ভাই সেগুলো দেখে বললেন, স্যার আপনার শার্টে রক্ত লেগে গেছে, চলুন আপনাকে বাসায় নিয়ে যাই। ডাক্তার সাহেব বের হওয়ার পর বাসায় যাব। তাহলে আপনার জন্য খাবার নিয়ে আসি। বিকেল হতে চললো, এখনো তো কিছু খাননি। জামাল ভাই আপনাকে তো বললাম ডাক্তার বের হওয়ার পর বাসায় যাব, ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না, ছেলেটার কিছু হবে না। শহীদুল ইসলাম কিছু বললেন না, চুপ করে বসে থাকতে লাগলেন। 30 মিনিট পর ডাক্তার বের হলো। শহীদুল ইসলাম ডাক্তারের কাছে গিয়ে বলল, ছেলেটা কেমন আছে? আপনি চিন্তা করবেন না, ছেলেটা এখন বিপদ মুক্ত, তবে মাথায় একটু বেশি ক্ষতি দেখলাম, ভারী কিছু দিয়ে আঘাত করার ফলে এমনটা হয়েছে। ডাক্তারের কথা শুনে শহীদুল ইসলাম চিন্তায় পড়ে গেলেন।
প্রশ্নবোধক চাহনিতে ডাক্তারকে বললেন, মাথার আঘাতের জন্য কি কোনো সমস্যা হবে? তেমন সমস্যা হবে না, ওষুধ লিখে দেব, নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে। ছেলেটাকে বাসা নিয়ে যেতে পারবো কবে? সেটা জ্ঞান ফেরার পর বলতে পারবো। ও, আমরা কি এখন দেখা করতে পারবো? এখন দেখা করতে পারবেন না, যখন জ্ঞান ফিরবে তখন দেখা করতে পারবেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। ড্রাইভার জামাল ভাই ডাক্তারের সকল কথা শুনছিল। যখন ডাক্তার চলে গেলেন তখন তিনি বললেন, স্যার তাহলে চলুন বাসায় চলে যায়, পরে না হয় আবার আসবেন। হ্যাঁ চলুন, ছেলেটার জ্ঞান ফিরলে আবার আসবো। আচ্ছা তাহলে চলুন। ড্রাইভারকে নিয়ে শহীদুল ইসলাম বাসায় চলে গেলেন। বাসায় প্রবেশ করা মাত্রই শহীদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম শার্টে লেগে থাকা রক্ত দেখে বললেন, তোমার শার্টে রক্ত লেগে আছে কেন? কোথাও আঘাত পেয়েছে নাকি? শহীদুল ইসলাম নিজের শরীরে থাকা শার্ট খুলতে খুলতে বললেন, সেটা অনেক বড় ঘটনা, খাওয়ার সময় বলবো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। শহীদুল ইসলাম ফ্রেশ হওয়ার জন্য গেলেন। শহীদুল ইসলামের পরিবারে তিনি, তার স্ত্রী এবং তার একটা মেয়ে, এই নিয়ে তার পরিবার। শহীদুল ইসলাম ফ্রেশ হওয়া শেষে খাবার টেবিলে এসে আজকের ঘটে যাওয়া ঘটনা তার স্ত্রীকে বললেন। সবকিছু শুনে তার স্ত্রী বলল, ছেলেটা এখন কেমন আছে? ডাক্তার বললো ভালো আছে, কিন্তু জ্ঞান ফিরবে কখন সেটা বলতে পারছে না। ও, ছেলেটা জ্ঞান ফিরলে আমাদের বাসায় নিয়ে এসো কেমন? সামিয়াকে দেখছি না। সামিয়া হলো ওনার মেয়ের নাম। ওর রুমে শুয়ে আছে। খাবার খেয়েছে? হ্যাঁ, একটু আগে খেয়ে গিয়েছে। আচ্ছা। তারপর তিনি খাবার শেষ করে নিজের রুমে গিয়ে বিশ্রাম নিতে লাগলেন। 2 দিন পর সাজ্জাদের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের কেবিনে অনেকটা অবাক হয়ে মনে মনে বলতে লাগলো, আমি এখানে কেন? আমার যতদূর মনে আছে আমি রাস্তায় ভেতর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই আমাকে কেউ নিয়ে এসেছে, কিন্তু সে কে? সাজ্জাদের মাথায় এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক সেই সময় ডাক্তার কেবিনে প্রবেশ করলেন। সাজ্জাদ জ্ঞান ফিরেছে দেখে তিনি শহীদুল ইসলামকে কল করে জানিয়ে দিলেন। তারপর সাজ্জাদের কাছে গিয়ে বললেন, এখন কেমন লাগছে? সাজ্জাদ ডাক্তারের অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কে? আমি এই হাসপাতালের একজন ডাক্তার, আপনার চিকিৎসাগুলো আমি করছি। ও, আমি এখানে কিভাবে এলাম? আমার যতদূর মনে আছে আমি রাস্তায় পড়েছিলাম। হ্যাঁ, আপনাকে আমাদের স্যার নিয়ে এসেছে, তিনি আপনার চিকিৎসা করিয়েছেন। আপনাদের স্যারের নাম কি? উনি আছে, তার কাছ থেকে সব জেনে নিন। আপনার এখন রেস্ট দরকার, তাই ঘুমিয়ে পড়ুন। কথা শেষ হতেই ডাক্তার চলে গেলেন। সাজ্জাদ চোখ বন্ধ করে বিশ্রাম নিতে লাগলো। অন্যদিকে শহীদুল ইসলাম তার অফিসের কাজ শেষ করে ড্রাইভারকে নিয়ে হাসপাতালে এলেন। তারপর ডাক্তারের সাথে দেখা করলেন। ডাক্তার ওনাকে নিয়ে সাজ্জাদের কেবিনে প্রবেশ করলেন। এদিকে কেবিনে কারো উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ চোখ খুলে দেখলো ডাক্তারের সাথে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে সাজ্জাদ কিছু বলতে যাবে তার আগেই ডাক্তার বলল, উনি শহীদুল ইসলাম, বড় একজন বিজনেসম্যান। উনি আপনাকে নিয়ে এসেছে, আপনারা দুজনে কথা বলুন, আমি চলে যাচ্ছি। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। শহীদুল ইসলাম সাজ্জাদের পাশে বসলেন। তারপর বলতে লাগলেন, তোমার নাম কি? জি, সাজ্জাদ কেয়ার। তোমার ওই অবস্থা হয়েছিল কেমন করে? সাজ্জাদ একটা ধীর শ্বাস ফেলে বলল, সেটা অনেক কাহিনী, পরে না হয় বলবো। আমার হাতে অনেক কম সময় আছে, এখনই বলো। সত্যি শুনবেন? হ্যাঁ শুনবো, শুরু থেকে শেষ পর্যন্ত বলো কি হয়েছে। সাজ্জাদ ওর সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল। তোমার সাথে অনেক খারাপ হয়েছে, যেহেতু তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন তুমি থাকবে কোথায়? এগুলো নিয়ে আমার চিন্তা নেই, একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে তুমি আমার বাসায় থাকতে পারো। আরে না, আপনি যা করেছেন এটাই অনেক। এখন আপনার বাসায় গিয়ে থাকলে এটা খারাপ দেখাবে। খারাপ দেখাবে কেন? আমার কোনো ছেলে নেই, আমি ব্যবসায়ের কাজে বাইরে যাই, বাসায় শুধু আমার স্ত্রী এবং মেয়ে থাকে। এখন একজন ছেলে বাসায় দরকার। আমাকে ভাবতে দিন। ভাবতে হবে না, তুমি আমার বাসায় থাকবে, এটাই ফাইনাল। এর বিরুদ্ধে কোনো মতামত শুনতে চাই না। জোর করার কারণে সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এটা দেখে শহীদুল ইসলাম মুচকি হাসি দিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। সাজ্জাদ হ্যাঁ জানালো। শহীদুল ইসলাম কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কাছে গেল। এদিকে সাজ্জাদ মনে মনে বলতে লাগলো, এ যুগে এমন মানুষ পাওয়া খুবই কঠিন। আমাকে চিকিৎসা করালো, আবার থাকার জন্য নিজের বাসায় নিয়ে যাচ্ছে। এমন ভাবছে যেন আমি তার নিজের আপন কেউ। এতক্ষণে শহীদুল ইসলাম ডাক্তারের সাথে কথা বলা শেষ করে এসেছে। কেবিনে প্রবেশ করে সাজ্জাদকে ভাবতে দেখে বলতে লাগলেন, এত কি ভাবছো? সাজ্জাদ নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল,
না কিছু না। ডাক্তারের সাথে কথা বলে এসেছি, কালকে তোমায় বাসায় নিয়ে যাব। আজকের দিনটা শুধু হাসপাতালে থাকতে হবে। ঠিক আছে। আমার জরুরি কিছু কাজ আছে, তাই চলে যাচ্ছি। কালকে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা। নিজের খেয়াল রেখো, বাই। সেদিনের মতো শহীদুল ইসলাম চলে গেলেন। পরদিন সকালবেলা হাসপাতাল থেকে সাজ্জাদকে নিয়ে বাসায় এলেন। বাসার সামনেই এসে সাজ্জাদকে নিয়ে কলিং বেল বাজালেন। তখন সামিয়া দরজা খুলে দিয়ে সাজ্জাদকে দেখে বলল, তোমার সাথে এই ছেলেটা কে? শহীদুল ইসলাম সাজ্জাদকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করতে করতে বললেন, সেটা একটু পরে বলছি, তুমি অপেক্ষা করো, আমি ওকে রুমে দিয়ে আসি। সামিয়ার কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। শহীদুল ইসলাম সাজ্জাদকে নিয়ে একটা রুমের ভেতর প্রবেশ করলেন। তারপর সাজ্জাদকে বিছানায় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এটা তোমার রুম আজকে থেকে, তুমি এখানে থাকবে। সাজ্জাদ রুমের চারিদিকে একবার তাকিয়ে দেখলো। খুব সুন্দর একটা রুম, সবকিছু গুছিয়ে রাখা আছে। রুমটা খুব সুন্দর। শহীদুল ইসলাম কিছুটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলেন, তুমি থাকবে দেখে রুমটা সুন্দর করে সাজিয়েছি। আমার জন্য এত কিছু করতে গেলেন কেন? ভালো লেগেছে তাই করেছি। এখন তুমি রেস্ট নাও, পরে কথা হবে। ঠিক আছে। সাজ্জাদ বিছানায় শুয়ে পড়ল। তারপর শহীদুল ইসলাম রুমের বাইরে বের হয়ে দেখলেন সামিয়া দরজার পাশেই দাঁড়িয়ে আছে। সামিয়া শহীদুল ইসলামকে দেখা মাত্রই জিজ্ঞেস করলো, আব্বু ছেলেটা কে এবং আমাদের বাসায় নিয়ে এসেছো কেন? তোকে তোর আম্মু কিছু বলেনি? সামিয়া মাথা নাড়িয়ে না জানালো। তখন শহীদুল ইসলাম বললেন, ঠিক আছে, তাহলে আমি বলছি, সেগুলো মনোযোগ দিয়ে শোন। 3 দিন আগে যখন অফিস থেকে বাসায় আসছিলাম, এমন সময় ছেলেটা রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। ছেলেটার চেহারা দেখে আমার কেমন যেন মায়া লাগছিল, তাই ওকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। 2 দিন পর ওর জ্ঞান ফিরেছিল। তখন পরিবারের কথা জিজ্ঞেস করতে বলেছিল তার কেউ নেই, খালুর বাসা থেকে বড় হয়েছে। কিন্তু ওর খালাতো বোন মিথ্যা একটা অপবাদ দিয়ে পুলিশের কাছে ধরে দিয়েছিল। তারপর থানা থেকে মারধর করার পর যখন ওর খালুর বাসায় যায়, তখন ওখান থেকে ওর জামা কাপড় দিয়ে বের করে দেয়। এখন ছেলেটা যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমাদের বাসায় নিয়ে এসেছি। এত কিছু শুনে সামিয়া অবাক হয়ে শুনছিল। কথাগুলো বলা শেষে নিজেকে সামলে নিয়ে বলল, কিসের জন্য অপবাদ দিয়েছিল? খুব খারাপ একটা কাজের জন্য। সে কথা তুই শুনলি ভালো, আমি তোকে এসব বলতে পারবো না। সমস্যা থাকলে বলা লাগবে না, কিন্তু ছেলেটা এখানে থাকবে ভালো কথা। যদি আমাদের কোনো ক্ষতি করে? সেটা করবে না, ছেলেটা অনেক ভালো। এই যুগে ওর মতো ছেলে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, তুমি যেহেতু বলছো মেনে নিলাম, কিন্তু ছেলেটা ভুলেও যেন আমার সাথে কথা বলতে না আসে। ঠিক আছে, আমি বলে দিব তোকে। হুম। সামিয়া নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। ও মনে মনে বলতে লাগলো, সাজ্জাদের ব্যাপারে যা জানার ছিল তার বেশি জেনে গেছি। আব্বু তো বলল ছেলেটা অনেক ভালো, তবুও সাজ্জাদকে আমার সুবিধার মনে হচ্ছে না। কখন কি করে ফেলবে সেটা বলা যায় না। ওর থেকে সব সময় সাবধানে থাকতে হবে। আরেকদিকে শহীদুল ইসলাম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। এমন সময় তার স্ত্রী এসে তার পাশে বসে বলতে লাগলেন, কি ব্যাপার, আজকে অফিসে যাবে না? শহীদুল ইসলাম টিভি দেখায় মগ্ন ছিলেন। নূরজাহান বেগম কি বলেছেন সেটা ভালোভাবে শুনতে পাননি, তাই কথাটা আবার শোনার জন্য বললেন, হ্যাঁ, কি যেন বললে? টিভি দেখছিলাম, তাই শুনতে পাইনি। বলছি আজকে অফিসে যাবে না? আজকে আর যাবো না, ম্যানেজারকে সব দেখাশোনা করতে বলে দিয়েছি। ও, তুমি কিছু খাবে? এখন কিছু খাবো না। ছেলেটার কি খবর, বাসায় নিয়ে এসেছো? হ্যাঁ, রুমের ভেতরে আছে। তুমি এক কাজ করো, ওর জন্য কিছু খাবার নিয়ে যাও। ঠিক আছে। নূরজাহান বেগম 1 সেকেন্ডও দেরি না করে খাবার নিয়ে সাজ্জাদের রুমে প্রবেশ করলেন। সাজ্জাদ বিছানায় ঘুমিয়েছিল। নূরজাহান বেগম ডাকতেই ঘুমটা ভেঙে গেল। রুমের ভেতরে একজন অপরিচিত মহিলাকে দেখে কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। সাজ্জাদ নূরজাহান বেগমের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নূরজাহান বেগম বললেন, এভাবে তাকিয়ে থাকার কিছু নেই। তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম, সেইগুলো টেবিলে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। সাজ্জাদ তবুও তাকিয়ে আছে। এটা দেখে নূরজাহান বেগম আবার বললেন, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? সাজ্জাদ মাথা নাড়িয়ে না জানালো। তখন নূরজাহান বেগম আবার বলা শুরু করলেন, তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। না, আমার কিছু জিজ্ঞেস করার নেই। ও আচ্ছা, খাবারগুলো টেবিলে রেখে গেলাম, খেয়ে নিও। ঠিক আছে। সেই সময়ের মতো নূরজাহান বেগম চলে গেলেন। রাত 10টার দিকে সাজ্জাদ সহ শহীদুল ইসলামের পরিবার ডিনার করছে। সাজ্জাদ ডিনার করছিল, এর মাঝে শহীদুল ইসলাম সামিয়াকে দেখিয়ে দিয়ে বললেন, সাজ্জাদ, ও আমার একমাত্র মেয়ে সামিয়া। সাজ্জাদ সামিয়ার দিকে একবার তাকালো, তবে কিছু বলল না। মুখটা ভালো করে দেখে চোখটা নামিয়ে নিল। তখন শহীদুল ইসলাম তার স্ত্রী নূরজাহান বেগমকে দেখিয়ে দিয়ে বললেন, উনি হলেন আমার স্ত্রী, তোমার কোনো সমস্যা হলে ওনাকে জানাবে। সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সবাই পরিচয় দিতে দিতে সাজ্জাদের খাবার শেষ।
টেবিল থেকে হাত ধুয়ে উঠতে যাবে এমন সময় আবার শহীদুল ইসলাম বললেন, তুমি পড়াশোনা করো কিসে? জি, আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে। ও, সামিয়ার থেকে 1 বছরের সিনিয়র তুমি। সামি এবার অনার্স 3rd ইয়ারে। ও ভালো, এতে সমস্যা কোথায়? আরে না, কোনো সমস্যা নেই। তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? ইচ্ছে আছে, তবে পড়াশোনার যে টাকা খরচ হবে সেগুলো আসবে কোথা থেকে? তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা। সাজ্জাদ শহীদুল ইসলামের ওপরের অপেক্ষা না করে ওখান থেকে রুমে এসে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। সাজ্জাদ চলে যাওয়ার পর শহীদুল ইসলাম সামিয়াকে বলা শুরু করলেন, তুই বাসায় একা থাকিস, মাঝে মাঝে ওর সাথে কথা বলবি, এটা তোর ভালো লাগবে। সামিয়া কিছুটা বিরক্তিকর কণ্ঠ নিয়ে বলল, সেটা দেখবো কি করা যায়। যা, এখন গিয়ে ঘুমিয়ে পর, সকালে উঠতে হবে। শহীদুল ইসলামের কথা শুনে সামিয়া ওর রুমে চলে গেল। অনেক রাত হয়ে যাওয়াতে শহীদুল ইসলাম ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন নূরজাহান বেগমের ডাকে ঘুম ভাঙল সাজ্জাদের। চোখ খুলে নূরজাহান বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে সাজ্জাদ বলা শুরু করলো, আন্টি দাঁড়িয়ে আছেন কেন? খাটে বসুন। নূরজাহান বেগম কিছুটা মুচকি হাসি দিয়ে বললেন, না বাবা থাক, তুমি বললে এটা তো অনেক খুশি। আমার কাছে কোনো দরকার এসেছিলেন? অনেক বেলা হয়ে গিয়েছে, তাই ডাকতে এসেছিলাম। আমি তোমার নাস্তার ব্যবস্থা করছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। নাস্তা শেষে ওষুধ খেতে হবে। হ্যাঁ, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। নূরজাহান বেগম কিছুটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাজ্জাদ বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তা করার জন্য রুমের বাইরে বের হলো। সাজ্জাদ খাবার টেবিলের কিছুটা কাছাকাছি এসে সামিয়াকে দেখে কিছুটা অবাক হয়ে গেল, কারণ বাসায় আসার পর থেকে সামিয়াকে সবসময় মডার্ন জামা কাপড় পরতেই দেখেছে, কিন্তু এখন বোরকা পরে খাবারের টেবিলে বসে আছে। এই বিষয়টা সাজ্জাদের অনেক ভালো লাগলো। যেখানে অন্য সকল বিজনেসম্যানের মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে পুরো শহর ঘুরে বেড়ায়, সামিও তাদের মতো ধনী হয়ে বোরকা পরে ঘুরে বেড়ায়। এই ব্যাপার সাজ্জাদের খুব পছন্দ। সাজ্জাদ খাবার টেবিলে বসে আছে, ওর সামনে সামিয়া বসে আছে। কারো প্লেটে কোনো প্রকার খাবার নেই। এদিকে সামিয়ার ভার্সিটিতে লেট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু এখন আর পারছে না। কিছুটা বিরক্তি হয়ে চেঁচিয়ে বলল, আম্মু আর কতক্ষণ লাগবে? দেরি হলে বলো, আমি বাইরে গিয়ে নাস্তা করে নেব। নূরজাহান বেগম কিচেন থেকে বললেন, আর একটু অপেক্ষা করো, হয়ে এসেছে। সামিয়া আরো কিছুটা বিরক্ত হয়ে বলল, সেই কখন থেকে তো বলে যাচ্ছ আর একটু, কত সময় লাগবে সেটা বলছো না কেন? তখন নূরজাহান বেগম খাবার নিয়ে এসে সামিয়া এবং সাজ্জাদের প্লেটে দিয়ে বললেন, নে এবার খেয়ে যা, আর চেঁচিয়ে বলতে হবে না। সামিয়া কিছু না বলে নাস্তা করে গাড়ি নিয়ে ভার্সিটি চলে গেল। এদিকে সাজ্জাদ নাস্তা শেষ করে ওষুধগুলো খেয়ে নিয়ে বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। যখন থেকে বাসা এসেছে তখন থেকে বাসাটা ভালো করে দেখতে পারেনি, এখন পুরো বাসা ঘুরে ঘুরে দেখবে। বাসা ঘুরে ঘুরে দেখতে দেখতে ছাদে চলে এলো সাজ্জাদ। ছাদের এক কোণে দাঁড়িয়ে বাসার সীমানা দেখছে। বাড়িটা বাইরে থেকে ছোট মনে হলো, ভেতর অনেক বড়, অনেকগুলো রুম, তার সাথে অনেক কাজের লোক আছে। তুমি ছাদে আছো? আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ করে কারো কণ্ঠ শুনে পেছনে তাকালো সাজ্জাদ। নূরজাহান বেগম হাতে তসবিহ নিয়ে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ ওনাকে দেখে কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন আন্টি, কোনো সমস্যা হয়েছে নাকি? সেই সব কিছুই হয়নি। আমি ভাবলাম ছেলেটা অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল। আপনাদের এই বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেছো? হ্যাঁ, আপনাদের বাসা অনেক বড়। এত বড় বাসায় আপনারা 3 জন থাকেন? হ্যাঁ, এই বাসায় আগে অনেকে থাকতো, এখন তারা তাদের মতো ব্যস্ত। ও বাসা দেখে শেষ হলে নিচে চলে এসো, কেমন? আচ্ছা আন্টি। নূরজাহান বেগম আর কিছু না বলে চলে গেল। সাজ্জাদ আরো কিছুক্ষণ ছাদের উপর থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। জামা চেঞ্জ করবে, কিন্তু তার ব্যাগ খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে রুমের এক কোণে ব্যাগ দেখতে পেয়ে জামা কাপড় চেঞ্জ করে খাটের উপর বসলো। মনে মনে বলতে লাগলো, আমি ভেবেছিলাম আঙ্কেল ব্যাগটা নিয়ে আসেনি, কিন্তু তিনি নিয়ে এসেছেন। ব্যাগটা না থাকলে এক জামা কাপড় পরে কতদিন কাটাতে হতো সেটা জানি না। আরো কিছুক্ষণ শহীদুল ইসলামের প্রশংসা করলো, তারপর ব্যাগটা জায়গা মতো রেখে বাসার পেছনে বাগানে গেল। আপনাদের বলাই হয়নি, শহীদুল ইসলামের বাসার পেছনে একটা ফুলের বাগান আছে, যেটা সামিয়া দেখাশোনা করে থাকে। সেখানে নানা রকমের ফুল গাছ রোপণ করা আছে। সাজ্জাদ সেগুলো দেখছিল। এমন সময় বাসার একজন কর্মচারী এসে সাজ্জাদকে বলতে শুরু করলো, আপনি কে, আর বাগানের ভিতর কার অনুমতি নিয়ে প্রবেশ করেছেন?
সাজ্জাদ কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। বাগানে তো কারো অনুমতি নিয়ে আসেনি, আর বাগানে আসতে কারো অনুমতি লাগে সেটা জানা ছিল না। কি হলো বলছেন না কেন? কার অনুমতি নিয়ে এসেছেন? সাজ্জাদ কিছু বলতে যাবে তখনই নূরজাহান বেগম বাগানের ভেতর প্রবেশ করলেন। সাজ্জাদ কাজের লোকের সাথে কথা বলতে দেখে তাদের কাছে এসে বলা শুরু করলেন। কি হয়েছে এখানে? তখন কাজের লোকটি বলতে লাগলো, ম্যাডাম দেখেন, ছেলেটা বাগানের ভেতর দিয়ে ঘোরাঘুরি কর। সামিয়া ম্যাম, যদি এইরকম অচেনা একটা ছেলেকে বাগানের ভেতরে দেখে তাহলে কি বলবে ভেবেছেন? সেসব নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি গিয়ে তোমার কাজ করো। ঠিক আছে। কাজের লোকটি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। তখন নূরজাহান বেগম সাজ্জাদকে বললেন, তুমি ওনাকে বললে না কেন যে তুমি আমার কাছে থেকে অনুমতি নিয়ে এসেছো? সাজ্জাদ কিছুটা মুচকি হাসি দিয়ে বলল, এটা বলিনি কারণ আপনি যদি রাগ করেন। এখানে রাগ করার কি আছে? বাসার ভেতরও কেউ তোমাকে বাধা দিলে আমার নাম বলবে। আচ্ছা, এরপর থেকে বলবো। হ্যাঁ, এখন রুমের ভিতরে চলো, বাইরে থাকতে হবে না, অনেক রোদ। সাজ্জাদ আর কোনো কথা না বলে বাসার ভেতরে ঢুকে গেল। এভাবে শুয়ে বসে থাকতে থাকতে কেটে গেল 1 মাস। এই কয়েকদিনে সাজ্জাদ পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তবে শরীরের অনেক জায়গায় ক্ষত দাগগুলো থেকে গেছে। শহীদুল ইসলামের পরিবারের সাথেও ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তবে সামিয়া একটু কম কথা বলে। সাজ্জাদও ওর সাথে কথা বলতে যায় না প্রয়োজন ছাড়া। একদিন বিকেলে শহীদুল ইসলাম, সামিয়া এবং সাজ্জাদ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। নূরজাহান বেগম নিজের রুমে শুয়ে আছেন। যখন সবার মনোযোগ টিভির দিকে ছিল, এমন সময় শহীদুল ইসলাম সাজ্জাদকে বললেন, তুমি কি আগে পড়াশোনা করতে? সাজ্জাদ টিভি দেখা বাদ দিয়ে শহীদুল ইসলামের দিকে তাকালো। উনি কি বলছেন সেটা শুনেননি, টিভির দিকে মনোযোগ ছিল দেখে প্রশ্নটা আবার শোনার জন্য বলল, হ্যাঁ আঙ্কেল, কি বলেন? বললাম তুমি এর আগে কি পড়াশোনা করতে? হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ারে। আপনাকে তো এর আগে বলেছিলাম। আমার মনে পড়ছে না। তুমি কি আর পড়াশোনা করতে চাও? হ্যাঁ চাই, কিন্তু আমার খরচ চালাবো কিভাবে? সেটা পরে বলবো। তুমি কালকে সামিয়ার সাথে ভার্সিটি দিকে ভর্তি হয়েছো, কেমন? কোনো কাগজপত্র লাগবে না? আমি ফোন করে বলে দেবো, ওইসব কিছুই লাগবে না। তুমি কালকে থেকে ক্লাসে করো। আচ্ছা। তখন শহীদুল ইসলাম তার মেয়ে সামিয়াকে বললেন, সামিয়া, তুই কালকে সাজ্জাদকে ভার্সিটিতে নিয়ে ভর্তি করে দিবি। সামিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি যাব কেন? তুমি গিয়ে ভর্তি করে নিয়ে এসো। কালকে জরুরি একটা মিটিং আছে, তাই যেতে পারবো না। ঠিক আছে, যেহেতু তোমার মিটিং আছে তাহলে আমি গিয়ে ভর্তি করে দেব। সমস্যা হলে আমাকে কল দিস, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপর আর কেউ কোনো কথা বলল না। পরের দিন সকালে সাজ্জাদ নাস্তা করে সামিয়ার জন্য ড্রয়িং রুমে বসে আছে। একটু পর সামিয়া নিজের রুম থেকে বের হলো। নাস্তা শেষ করে সাজ্জাদকে নিয়ে গাড়ির কাছে এসে বলল, গাড়ি চালাতে পারো? সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। ওকে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি গাড়ি চালাও। সামিয়া কথাগুলো বলে গাড়ির ভেতরে বসে পড়ল। সাজ্জাদ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করে যেতে লাগলো। সামিয়া রাস্তা বলছে, সাজ্জাদ সেই রাস্তা অনুসারে যাচ্ছে। ভার্সিটির সামনে আসার পর সামিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামানোর পর সামিয়া গাড়ি থেকে নেমে সাজ্জাদকে বলল, তুমি গাড়িটা পার্কিং করে আসো। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসছি। সাজ্জাদ গাড়ি পার্কিং করে এসে সামিয়ার সাথে ভার্সিটির ভেতর প্রবেশ করলো। সাজ্জাদ সামিয়া দুজনকে তুমি করে বলে। প্রথমে আপনি বলতো, কিন্তু এখন তারা তুমি করে কথা বলে। সামিয়া সাজ্জাদকে নিয়ে প্রিন্সিপালের কেবিনে চলে গেল। ওনার সাথে কথা বলে সাজ্জাদকে ভর্তি করিয়ে দিল। তারপর কেবিনের বাইরে এসে সামিয়া বলল, তাহলে তুমি ক্লাসে চলে যাও, ক্লাস শেষে গাড়ির কাছে চলে যেও, তাই হবে। ঠিক আছে। তুমি ক্লাসটা চিনবে কি? সমস্যা নেই, খুঁজে নিব। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি। সামিয়া ক্লাসে চলে গেল। এদিকে সাজ্জাদ সারা ভার্সিটি খোঁজার পর নিজের ক্লাস পেল। স্যার এখনো ক্লাসে আসেনি। ক্লাসের লাস্ট বেঞ্চে ফাঁকা থাকায় সাজ্জাদ গিয়ে সেখানে বসে পড়ল। একটু পর স্যার ক্লাসে প্রবেশ করলো। ক্লাস করানোর সময় সাজ্জাদকে দেখতে পেয়ে দাঁড়াতে বলল। সাজ্জাদ ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেল। তখন স্যার বলতে লাগলো, তোমাকে তো এই ভার্সিটিতে আগে দেখিনি, নতুন ভর্তি হয়েছো নাকি? জি স্যার, আমি এই ভার্সিটিতে নতুন আজকে ভর্তি হয়েছি। ও, তোমার নাম কি? সাজ্জাদ। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করো, কেমন? এখন বসো। সাজ্জাদ বসে পড়ল। স্যার ক্লাস শুরু করলো। একে একে সব স্যারের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সাজ্জাদ ক্লাস থেকে বের হতে যাবে, এমন সময় একটা মেয়ে সাজ্জাদের পট আটকে দাঁড়িয়ে বলল,
হাই, আমার নাম ইরা। তোমার নাম তো সাজ্জাদ, তাই না? হ্যাঁ, আমার নাম সাজ্জাদ। আমাকে দিয়ে আপনার কোনো কাজ আছে নাকি? তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমার সাথে বন্ধুত্ব করলে আপনার সমস্যা হবে না? আমার সমস্যা হবে কেন? তুমি বন্ধুত্ব করবে কিনা এটা বলো। সাজ্জাদ মনে মনে ভাবতে লাগলো বন্ধুত্ব করলে খারাপ হয় না, এই ভার্সিটিতে নতুন একজন বন্ধু থাকলে ভালো হবে। এইসব ভেবে ইরাকে বন্ধুত্বের জন্য হ্যাঁ বলে দিল। ইরা কিছুটা খুশি হয়ে বলল, তাহলে আজকে থেকে তুই করে কথা বলবে, কেমন? আপনি করে বললে সমস্যা হবে নাকি? আপনি করে বললে কেমন যেন শোনা যায়। যেহেতু দুজন ক্লাসমেট, তাই তুই অথবা তুমি করে বললে ভালো হবে। ঠিক আছে, তুমি করে কথা বলবো, তাই হবে। ওকে। ওদের কথা বলার মাঝখানে সামি এসে পড়েছে। সাজ্জাদকে ইরার সাথে কথা বলতে দেখে বলতে লাগলো, ইরা আপু, তুমি ওনার সাথে কি কথা বলছো? সামিয়ার কথা শুনে ইরা বলল, তুমি ওকে চিনো? হ্যাঁ, ও তো আমাদের বাসায় থাকে। তাহলে তো ভালোই। ওদের কথা বলার মাঝখানে সাজ্জাদ বলে উঠল, তোমরা কথা বলো, আমি গিয়ে গাড়ি নিয়ে আসছি। কথাটা বলে সাজ্জাদ গাড়ি নিতে গেল। অন্যদিকে ইরা এবং সামিয়া কথা বলছে। ইরা সামিয়ার কাছ থেকে সাজ্জাদের ব্যাপারে জিজ্ঞেস করছে, সামিয়া সবকিছুর উত্তর দিচ্ছে। এদিকে সাজ্জাদ গাড়ি নিয়ে ভার্সিটির গেটের সামনে অপেক্ষা করছে, কিন্তু সামিয়া আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সামিয়া দেখা পাওয়া গেল। ওর সাথে ইরাও আছে। দুজনে গাড়ির কাছে এসে দাঁড়ালো। একটু পর দুজনে গাড়িতে উঠে বসলো। তখন সাজ্জাদ বলল, তাহলে কি যাব? গাড়ির পেছন থেকে সামিয়া বলল, হ্যাঁ, যাও। তবে বাসায় যাওয়ার আগে ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে যাও। আমি তো ইরার বাসা চিনি না। এটা বলার সাথে সাথে ইরা বলে উঠল, আমি রাস্তা বলে দিচ্ছি, তুমি নিয়ে চলো। সাজ্জাদ আর কিছু বলল না। ইরার দেখানো রাস্তায় গাড়ি চালাতে লাগলো। পেছনের সিটে ইরা ও সামিয়া বসে বসে গল্প করছে। একটা সময় ইরা গল্প করা বাদ দিয়ে সাজ্জাদকে বলল, তোমার সাথে যে কাজটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। সাজ্জাদ অবাক হয়ে গেল। ইরা কোন কাজের কথা বলছে? অবাক হয়ে একবার ইরার দিকে তাকিয়ে সামনে তাকিয়ে বলতে লাগলো, কোন কাজটা খারাপ হয়েছে? মানে মীরা যে কাজগুলো করেছে সেটার কথা বলছি। এই বিষয়টা তুমি কিভাবে জানলে? আমাকে সামিয়া বলছে। আর গাড়িটা এখানে থামাও। সাজ্জাদ গাড়ি থামিয়ে দিল। ইরার বাসা চলে এসেছে। ইরা গাড়ি থেকে নেমে যাচ্ছে, এমন সময় সাজ্জাদ বলল, প্লিজ এইসব কথা কাউকে বলবে না। তুমি চিন্তা করো না, এসব কথা কেউ জানবে না। কথাগুলো বলে ইরা বাসার ভেতরে ঢুকে গেল। সাজ্জাদ আবার গাড়ি চালাতে লাগলো। একটু পর বাসায় চলে এলো। সামিয়া গাড়ি থেকে নামতে যাবে এমন সময় সাজ্জাদ বলল, সামিয়া, তোমাকে একটা কথা বলবো, সেটা কি রাখবে? হ্যাঁ, বলো। তুমি আমার এই অতীতটা আর কাউকে বলো না প্লিজ। বললে কি হবে? বললে আমার অনেক সমস্যা হবে, তাই বলছি তুমি আর কাউকে এই কথাগুলো বলবে না প্লিজ। তুমি যেহেতু বলছো, তাই আর বলবো না। ধন্যবাদ। সামিয়া মুচকি একটা হাসি দিয়ে বাসার ভেতর প্রবেশ করলো। সাজ্জাদও গাড়িটা পার্কিং করে বাসার ভেতর ঢুকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো। খাবার খেয়ে ঘুমিয়ে গেল। বিকেলে শহীদুল ইসলাম অফিস থেকে বাসায় ফিরলেন। তখন সাজ্জাদ এবং ইরা ড্রয়িং রুমে বসেছিল। শহীদুল ইসলাম সামিয়ার কাছে এসে হাতে কয়েক হাজার টাকা ধরিয়ে দিয়ে বললেন, এই টাকাগুলো দিয়ে সাজ্জাদকে শপিং করিয়ে দিস। সামিয়া টাকাগুলো সোফার উপর রেখে বলল, তো এইগুলো আমাকে দিচ্ছ কেন? সাজ্জাদকে দাও, সে নিজে গিয়ে শপিং করে নিয়ে আসবে। ও পারবে না, তুই গিয়ে ওর পছন্দ মতো জামা কাপড় ও একটা মোবাইল কিনে দিবি। ঠিক আছে। কালকে ভার্সিটি থেকে আসার পথে শপিং করিয়ে নিয়ে আসিস। আচ্ছা। সামিয়ার সাথে কথা বলা শেষ করে শহীদুল ইসলাম সাজ্জাদের কাছে এসে বললেন, কালকে ভার্সিটি থেকে আসার সময় তোমার পছন্দের মতো জিনিস কিনে নিয়ে এসো এবং কালকে থেকে তুমি আমার অফিসে কাজ করবে। শহীদুল ইসলামের কথা শুনে সাজ্জাদ কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। হা করে শহীদুল ইসলামের দিকে তাকিয়ে আছে। লোকটার সাথে যত সময় থাকছে তত অবাক হয়ে যাচ্ছে। এর জায়গায় অন্য কেউ থাকলে হাসপাতালে রেখে নিজের মতো চলে আসতো, কিন্তু সে এমন করলো না। হাসপাতালে চিকিৎসা করিয়ে নিজের বাসায় নিয়ে এসে রেখেছে, সাথে নিজের অফিসে চাকরি দিয়েছে। শহীদুল ইসলামের দিকে তাকিয়ে কতগুলো ভাবছিল সাজ্জাদ। এভাবে তাকিয়ে থাকতে দেখে শহীদুল ইসলাম বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে থেকে কি ভাবছো? শহীদুল ইসলামের কথা শুনে সাজ্জাদ চমকে উঠল। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, কিছু না। ঠিক আছে, আমি রুমে চলে যাচ্ছি, কেমন? কথাগুলো বলেই শহীদুল ইসলাম রুমে চলে গেলেন। সাজ্জাদ সামিয়ার দিকে একবার তাকালো। সামিয়া টিভি দেখায় ব্যস্ত, তাই সাজ্জাদও টিভি দেখতে লাগলো। পরের দিন ভার্সিটি ক্লাস শেষে গাড়ির ভেতর বসে থেকে সামিয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু সামিয়ার কোনো দেখা পাচ্ছে না। একটু পর সামিয়াকে দেখতে পাওয়া গেল।
ইরার সাথে গাড়ির দিকে আসছে। গাড়ির প্রায় কাছাকাছি এসে গেছে এমন সময় স্মার্ট একটা ছেলে এসে সামিয়ার পথ আটকে দাঁড়ালো এবং পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে সামিয়াকে প্রপোজ করে দিল। ভার্সিটির সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে সাজ্জাদ মনোযোগ সহকারে ওদের কর্মকাণ্ড দেখছে। সবাই ভেবেছিল সামিয়া প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে সামিয়া ছেলেটার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে রাগী গলায় বলতে লাগলো, তোকে কতবার বলেছি আমাকে তোর পছন্দ না, তবুও তুই বারবার প্রপোজ করিস কেন, এবং এই নিয়ে কতবার প্রপোজ করলি? ছেলেটা কিছু না বলে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সামিয়া নিজের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারার কারণে গালে আঙ্গুলের ছাপ বসে গেছে, তার সাথে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। সামিয়া নিজের মতো করে কথা বলে যাচ্ছে, কিন্তু ছেলেটি কিছুই বলছে না। কথা বলার এক পর্যায়ে সামিয়া বলল, এরপর থেকে তুই যদি আমাকে ডিস্টার্ব করতে আসিস তাহলে পুলিশের কাছে যেতে বাধ্য হব। ছেলেটাকে সামিয়া নিজেকে শান্ত করে বলতে লাগলো, আমাদের ভার্সিটির একটা ছেলে আমাকে নাকি ভালোবাসে, তাই বারবার প্রপোজ করতে আসে। অ্যাকসেপ্ট করে নিলে তো পারো, দেখতে তো খারাপ না। দেখতে ভালো হলে কি হবে? কত মেয়ের জীবন নষ্ট করে সেটা গুণে শেষ করা যাবে না। বলো কি? হ্যাঁ, ঠিক বলছি। এখন বেশি কথা না বলে শপিং মলের দিকে চলো। সাজ্জাদা কিছু না বলে ভার্সিটির কাছের একটা শপিং মলে গিয়ে গাড়ি থামালো। সামিয়া এবং ইরা গাড়ি থেকে নেমে গেল। ওরা নেমে যাওয়ার পর সাজ্জাদ গাড়িটা পার্কিং করে ওদের দুজনের কাছে এলো। তারপর তিনজন মিলে শপিং মলে প্রবেশ করলো। তবে একটা বিষয় সাজ্জাদের মাথায় ঢুকছে না, সেটা হলো ইরা তাদের সাথে শপিং মলে কেন এসেছে। এইসব ভাবছিল এমন সময় সামিয়া বলল, তোমাকে আগে একটা ফোন কিনে দেই, তারপর না হয় জামা কাপড় কিনে দেব। তোমাদের যা ইচ্ছে তাই করো। সামিয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, তাহলে ফোনটা আগে কিনে ফেলি, তারপর না হয় জামা কাপড় কিনবো, কেমন? সাজ্জাদ আর কিচ্ছু বলল না। সামিয়া সাজ্জাদকে নিয়ে মোবাইলের দোকানে ঢুকলো। সামিয়া দোকানের কর্মচারীদের কয়েকটা দামি ফোন বের করতে বলল। কর্মচারীগুলো দামি স্মার্টফোনগুলো সামিয়ার সামনে দিল। সামিয়া সাজ্জাদকে ফোনগুলো দেখিয়ে বলল, এর ভেতর কোন ফোনগুলো তোমার পছন্দ হয়? ফোনগুলো দেখতে অনেক সুন্দর হলেও পছন্দ হলো না, কারণ তার দামি জিনিস পছন্দ না। সাজ্জাদ ফোনগুলো নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, এত দামি ফোন আমার পছন্দ নয়, কম দামের ভেতর একটা ফোন কিনে দাও, তাই হবে। আমি যদি তোমাকে একটা ফোন গিফট করি সেটা কি নিবে? তুমি গিফট করবে? হ্যাঁ, আমি গিফট করব। তুমি কি আমার দেওয়া গিফট নিবে? দিলে অবশ্যই নিব। আচ্ছা, তাহলে এটা নাও। সামিয়া ফোনগুলো নিজের সামনে রাখলো, তারপর বলতে লাগলো। সামিয়া কথাটা বলে একটা ফোন হাতে ধরিয়ে দিল। কর্মচারী যে দামি ফোনগুলো দিয়েছিল এটা তার ভেতর একটা। সাজ্জাদ ফোনটা হাতে নিয়ে বলল, এটা কি করব? সামিয়া বিল করতে করতে বলল, এই ফোনটা আমি তোমাকে গিফট করলাম। তাই বলে দামি ফোন কেন? কম দামি ফোন দিলেই পারতে। এই কথা শুনে পাশ থেকে ইরা বলে উঠল, তোমাকে দিয়েছি, তুমি রেখে দাও। আজ থেকে এই ফোন ব্যবহার করবে। সিম আছে তোমার? হ্যাঁ, আমার ব্যাগের ভেতরে সিম আছে। সাজ্জাদ এবং ইরার কথাগুলো সামিয়া শুনছিল। সামিয়া বিল পে করায় ব্যস্ত থাকায় এতক্ষণ কথা বলতে পারেনি। এখন বিল পে করা শেষ। বিলের কাগজটা নিজের ব্যাগের ভেতর রাখতে রাখতে বলল, আগের সিম ব্যবহার করতে হবে না, আমার বাসায় অনেক নতুন সিম আছে, বাসায় যাওয়ার পর তোমাকে 2টা দিব। এটা শুনে সাজ্জাদ বলল, আরে না, আমার সিম লাগবে না, আগের সিম ব্যবহার করব, সেটাতেই হয়ে যাবে। আগের সিম ব্যবহার করা লাগবে না, ওই সিম ব্যবহার করলে সমস্যা হতে পারে। কি সমস্যা হবে? অনেক সমস্যা হতে পারে, সেটা না বললাম। এখন চলো, তোমার জন্য শার্ট প্যান্ট কিনে নিয়ে আসি। সাজ্জাদ আর কোনো কথা বলল না। ইরা তো প্রথম থেকেই চুপ করে আছে, শুধু মাঝখানে একবার কথা বলেছে। সামিয়া ছেলেদের কর্নারে গিয়ে কয়েকটা টি শার্ট ও প্যান্ট কিনে সেগুলো বিল পে করে জুতার দোকানে গিয়ে 2টা জুতা কিনে নিয়ে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে বসলো। সামিয়া গাড়িতে বসে সাজ্জাদকে বলল, যাওয়ার সময় ইরার বাসার সামনে দিয়ে যেও। সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর গাড়ি চালাতে শুরু করলো। কালকে ইরার বাসা চিনে গেছে, তাই আজকে আর কোনো সমস্যা হলো না। ইরার বাসার সামনে এসে গাড়ি থামালো। ইরা গাড়ি থেকে নেমে সামিয়াকে বিদায় জানিয়ে সাজ্জাদকে বলল, কালকে ভার্সিটি এসো। কথাটা বলে বাসার ভেতর ঢুকে গেল। সাজ্জাদও সামিয়াকে নিয়ে বাসায় চলে এলো। গাড়ি পার্কিং করে দুজনে একসাথে বাসায় প্রবেশ করলো। শপিংয়ের ব্যাগগুলো সামিয়ার হাতেই ছিল। সামিয়া সেগুলো সাজ্জাদের হাতে দিল। ব্যাগগুলো নিয়ে সাজ্জাদ নিজের রুমে গিয়ে খাটের উপর রেখে ফ্রেশ হতে ঢুকলো। ফ্রেশ হওয়া শেষে শপিং ব্যাগগুলো কাছে গিয়ে মোবাইল প্যাকেটটা হাতে নিল। প্যাকেটের উপর থেকে ফোনটা দেখলো।
রিয়েলমি GT Neo 2 বাজারে, যার মূল্য 40,000 টাকার কাছাকাছি। ফোনের প্যাকেটটা খাটের উপর রেখে একটা টি-শার্ট এবং প্যান্ট খাটের উপর রাখলো। বাকিগুলো আলমারিতে তুলে রেখে দিয়ে আবার ফোনের কাছে এলো। প্যাকেট থেকে ফোনটা বের করলো। তারপর ব্যাগের পকেট থেকে বাটন ফোনটা বের করে পুরনো সিমটা ফোনে তুলতে যাবে এমন সময় সামিয়া নতুন সিম নিয়ে রুমে প্রবেশ করলো। সাজ্জাদকে পুরনো সিমটা ফোনে তুলতে দেখে বলা শুরু করলো, তোমাকে কতবার না করলাম, তবুও তুমি আগের সিম ফোনে তুলছো। সাজ্জাদ বুঝতে পারছে না আগের সিম ব্যবহার করলে কি সমস্যা হবে। এই সিমটাতে অনেকের সাথে যোগাযোগ করা হতো, এখন আর সেটা হবে না। এই সিম ব্যবহার করলে কি সমস্যা হবে? সামিয়া সাজ্জাদের হাত থেকে ফোনটা নিল, তারপর নতুন 2টা সিম নিয়ে ফোনের ভিতর ঢুকিয়ে দিয়ে ফোন অন করতে করতে বলল, এই সিম ব্যবহার করলে তোমার খালাতো বোন কল দিয়ে এমন এমন কথা বলবে যেগুলো শুনলে তোমার অনেক কষ্ট হবে, যেটা আমরা কেউই চাই না। তাই তোমাকে এই সিম ব্যবহার করতে দিব না। সত্যি তোমাদের মতো মানুষ এই যুগে পাওয়া যায় না। এখন তো সবাই যার যার স্বার্থ বুঝে, অন্যের চিন্তা কেউ করে না। বাদ দাও ওইসব কথা, এখন খাবার খেয়ে অফিসে যাও। আজকে অফিসের প্রথম দিন, লেট হলে সমস্যা হয়ে যাবে। তুমি যাও, আমি আসছি। সামিয়া হাতে সাজ্জাদের ফোন ছিল। ফোনটা সাজ্জাদের হাতে দিয়ে সামিয়া রুম থেকে বের হয়ে গেল। সাজ্জাদ রেডি হয়ে লাঞ্চ করলো। তারপর সামিয়ার কাছ থেকে অফিসের ঠিকানা নিয়ে একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। রিক্সাটা অফিসের সামনে আসার পর সাজ্জাদ রিক্সা থেকে নামলো। তারপর ভাড়াটা দিয়ে অফিসটা দেখতে লাগলো। বিশাল বড় একটা অফিস। অফিসটা কিছুক্ষণ দেখে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার সাথে সাথে অফিসের একজন পিয়ন এসে বলল, আপনি কে এবং এখানে কি চান? আমাকে শহীদুল ইসলাম আসতে বলেছিল। ওনার কেবিনটা কোথায় একটু বলবেন? আপনার নাম সাজ্জাদ? জি হ্যাঁ। তাহলে আসুন আমার সাথে। কথাটা বলে পিয়ন হাঁটা শুরু করলো। পিয়নের পেছন পেছন সাজ্জাদ হেঁটে যাচ্ছে। একটু পর পিয়ন একটা কেবিন দেখিয়ে দিয়ে বলল, এটা স্যারের রুম, স্যার ভেতরে আছে, আপনি ভেতরে যান, স্যারকে পেয়ে যাবেন। সাজ্জাদ পিয়নকে কিছু না বলে কেবিনে প্রবেশ করলো। ভেতরে শহীদুল ইসলাম বসেছিল। সাজ্জাদকে দেখে ওর সাথে কিছুক্ষণ কথা বলল। তারপর পিয়নকে ডেকে সাজ্জাদের ডেস্ক দেখিয়ে দিতে বলল। পিয়ন ডেস্ক দেখিয়ে দেওয়ার পর সাজ্জাদ সেখানে গিয়ে বসে থাকতে লাগলো। একটু পর অফিসের ম্যানেজার এসে সাজ্জাদের যে কাজ সেটা বুঝিয়ে দিল। কাজগুলো অনেক সহজ থাকায় সাজ্জাদ তাড়াতাড়ি বুঝে গেল। কাজগুলো বোঝানো শেষ হলে ম্যানেজার চলে গেল। সাজ্জাদ নিজের মতো করে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে অফিস ছুটি হলো, তাই সাজ্জাদ অফিস থেকে বের হয়ে বাসায় যেতে লাগলো। শহীদুল ইসলাম অনেক আগে বাসায় চলে গেছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে সাজ্জাদ। আর কয়েক মিনিট হাঁটলেই বাসা পেয়ে যাবে। সামনের দিকে তাকিয়ে আনমনে হাঁটছিল। এমন সময় একটা ছেলে এসে সাজ্জাদের সামনে দাঁড়ালো। সাজ্জাদ ছেলেটির মুখের দিকে তাকিয়ে চমকে গেল, কারণ ছেলেটা আর কেউ না, সকালে সামিয়াকে যে ছেলে প্রপোজ করেছিল সে। কিন্তু সাজ্জাদের মাথায় একটা বিষয় ঢুকছে না, ছেলেটা তার কাছে কেন এলো এবং ওর কাছে কি চায়। কি ব্যাপার, তুমি আমার পথ আটকে দাঁড়ালে কেন? ছেলেটি শয়তানি হাসি দিয়ে সাজ্জাদের কাঁধে হাত রেখে বলতে লাগলো, তুই সামিয়ার সাথে কি করিস? কয়েকদিন ধরে খেয়াল করছি তুই সামিয়ার সাথে যাওয়া আসা করছিস। তুই কে? সাজ্জাদ কাঁধ থেকে ছেলেটার হাত নামিয়ে বলতে লাগলো, প্রথমে তোর সাথে ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু তুই নিজে এসে বাজেভাবে কথা বলা শুরু করলি। এখন নিজেকে ঠিক রাখতে পারবো না। তুই কি যেন বলছিলি সেটা আরেকবার বল। তুই সামিয়ার সাথে কি করিস? কালকে থেকে তোকে সামিয়ার ধারে কাছে দেখলে তোর খবর করে দেব। ছেলেটির কথা শুনে সাজ্জাদ হাসতে হাসতে বলল, এরকম হুমকিতে আমি ভয় পাই না। আমার লাইফে তোর মতো অনেকে এইরকম হুমকি দিয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারিনি। ছেলেটি রেগে গিয়ে সাজ্জাদের কলার ধরে বলল, আমাকে দেখে কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? দেখ, তোকে শেষবারের মতো বলছি, সামিয়ার সাথে তোকে যেন না দেখি। ওর সাথে তোকে দেখলে খুন করতেও সমস্যা হবে না। কলার ধরার কারণে সাজ্জাদের মাথায় রক্ত উঠে গেল। ছেলেটির কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটির নাক বরাবর একটা ঘুষি মারল। ঘুষি মারার কারণে ছেলেটি মাটিতে পড়ে গেল, সাথে নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। ছেলেটি নাকে হাত দিয়ে চিৎকার করছে। ওর এমন অবস্থা দেখে সাজ্জাদ বলল, আজকে তোকে হালকার উপর দিয়ে ছেড়ে দিলাম, আর ভালো করে শুনে রাখ, তুই সামিয়াকে ডিস্টার্ব করলে তোর অবস্থা খারাপ করে দিব। চুপচাপ থাকি দেখে দুর্বল ভাবিসটা, কেমন? ছেলেটি নাকে হাত দিয়ে রাস্তার উপর বসে থেকে চিৎকার করছে। নাকে দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে। সাজ্জাদের শরীরে সমস্ত শক্তি দিয়ে নাকে আঘাত করার ফলে এমন হয়েছে। সাজ্জাদ ছেলেটিকে আর কোনো কথা না বলে বাসার দিকে যাওয়া শুরু করলো। বাসার সামনে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসার দরজার কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর সামিয়া দরজা খুলে দিল। সামিয়া দরজার বাইরে সাজ্জাদকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এত লেট করে বাসায় এলে?
কাজের অনেক চাপ ছিল, যার জন্য লেট হয়ে গেছে। ও আচ্ছা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কথা বলা শেষে সামিয়ার চোখটা সাজ্জাদের ডান হাতে গেল। হাতে কিছুটা রক্ত লেগে আছে। সাজ্জাদের হাতে রক্ত দেখে সামিয়া বলা শুরু করলো, তোমার হাতে রক্ত লাগলো কিভাবে? কোথাও কেটে গেছে নাকি? সাজ্জাদ হাতটা নিজের পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, কিছুই হয়নি, তুমি ড্রয়িং রুমে বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। সামিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে সাজ্জাদ রুমে চলে এলো। তারপর ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে লেগে থাকা রক্তের অংশটুকু দেখে আনমনে বলতে লাগলো, ছেলেটাকে যখন ঘুষি মেরেছিলাম তখন বোধহয় রক্তটা হাতে লেগে গেছে, না হলে আমার হাতে তো এটা আসার কোনো কথা নয়। আর এখন যেহেতু এসেছে, এটা তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে, না হলে আঙ্কেল আন্টি দেখলে অসুবিধা হয়ে যাবে। সাজ্জাদ হাতে লেগে থাকা রক্তের অংশটুকু পানি দিয়ে ধুয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে সামিয়া টিভি দেখছিল। সাজ্জাদ গিয়ে সোফায় বসলো। তখন সামিয়া বলা শুরু করলো, তোমার দুইটা হাত আমার সামনে ধরো তো। কেন? সামিয়া হালকা রাগ দেখিয়ে বলল, দেখাতে বলেছি, দেখাও। সাজ্জাদ নিজের দুইটা হাত সামিয়ার সামনে ধরল। সামিয়া হাতগুলো ভালো করে চেক করলো, কিন্তু হাতের ভিতর কিছু দেখতে না পেয়ে বলল, তোমার হাতে কোথাও কেটে গিয়েছে? আমি তো কোথাও আঘাত খুঁজে পাচ্ছি না। সাজ্জাদ হাতগুলো সামিয়ার সামনে থেকে সরিয়ে নিয়ে বলল, হাতের কোথাও আঘাত লাগেনি, তুমি শুধু শুধু হাতটা চেক করছো। আঘাত লাগেনি, তাহলে যে তোমার হাতে রক্ত দেখলাম সেটা? রক্তটা কোথা থেকে এসেছে এটা জানার সত্ত্বেও সামিয়াকে বলল, আমি বলতে পারবো না, বাসা আসার সময় কোথাও থেকে লেগেছে হয়তো। ও, তাহলে হাত ভালো করে ধুয়ে এসো। হ্যাঁ, ধুয়েছি। তাহলে তো ভালো। কালকে ভার্সিটি যাবে? সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে সামিয়াকে বলল, তুমি যাবে না? হ্যাঁ যাব, সকালে রেডি থেকো। সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এই কয়েকদিনে সামিয়া সাজ্জাদের সঙ্গে ফ্রি হয়ে গেছে। সামিয়া তো প্রথম সাজ্জাদকে দেখতে পারতো না, কিন্তু আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে। ড্রয়িং রুমে বসে দুজনে টিভি দেখছিল। টিভিতে একটা তামিল মুভি চলছিল। দুজনে মনোযোগ দিয়ে মুভির সিনগুলো উপভোগ করছিল। এমন সময় শহীদুল ইসলাম ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বললেন, দুজন একসঙ্গে টিভি দেখছো নাকি? শহীদুল ইসলামের কথা শুনে সাজ্জাদ এবং সামিয়া নিজেদেরকে কিছুটা সামলে নিল। সাজ্জাদ কিছুটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, টিভি দেখছি। শহীদুল ইসলাম মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা দেখো দেখো। কথাগুলো বলে শহীদুল ইসলাম আবার চলে গেলেন। তখন সাজ্জাদ এবং সামিয়া আগের মতো টিভি দেখতে শুরু করলো। টিভি দেখতে দেখতে ডিনারের টাইম হয়ে গেল, তাই সবাই মিলে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে বাসার সামনে গাড়ি নিয়ে সামিয়ার জন্য অপেক্ষা করছে সাজ্জাদ, কিন্তু সামিয়ার কোনো দেখা মিলছে না। অন্যদিকে ভার্সিটির ক্লাসের সময় হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে সাজ্জাদ। গাড়ি থেকে নেমে বাসার ভেতর ঢুকে সামিয়াকে ডাকতে যাবে, এমন সময় বাসার মেইন দরজা দিয়ে সামিয়া বের হয়ে গাড়ির কাছে এলো। সামিয়াকে আস্তে আস্তে দেখতে পেয়ে সাজ্জাদ বাসার ভেতর প্রবেশ করেনি, গাড়ির কাছেই দাঁড়িয়েছিল। সামিয়া গাড়ির কাছে এসে সাজ্জাদকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? তোমার আসতে লেট হচ্ছিল দেখে ডেকে নিয়ে আসার জন্য ভেতরে যাচ্ছিলাম, কিন্তু তখন তুমি মেন দরজা দিয়ে বাইরে বের হলে, তাই ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছি। বাট তোমার এত লেট হলো কেন? সামিয়া তাড়াহুড়ো করে গাড়ির ভেতরে বসে গেল এবং কিছুটা আদুরে গলায় বলল, সেই সব কথা পরে বলবো, আগে ভার্সিটি চলো, এমনিতেই আজকে লেট করে ফেলেছি। সামিয়ার কথা শুনে সাজ্জাদ আর কিছু বলল না। গাড়িতে বসে গাড়ি চালু করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 10 মিনিট পর ভার্সিটির সামনে এলো। গাড়িটা ভার্সিটির গেটের সামনে থামাতেই সামিয়া গাড়ি থেকে নেমে ভার্সিটির ভেতরে চলে গেল। সাজ্জাদও গাড়িটা পার্কিং করে ভার্সিটির ভেতরে প্রবেশ করলো, কিন্তু ভার্সিটির ভেতর প্রবেশ করে এমন একটা সিন দেখতে পাবে সেটা সে ভাবতে পারেনি। কারণ আজকেও সেই ছেলেটি একটা ফুল দিয়ে সামিয়াকে প্রপোজ করেছে। প্রতিবারের মতো এবারও সামিয়া ছেলেটিকে একটা থাপ্পড় দিয়েছে, কিন্তু ছেলেটা এবার চুপ করে থাকেনি। সেও সামিয়াকে থাপ্পড় মারার জন্য হাত তুলতে যাবে, এমন সময় সাজ্জাদ গিয়ে ছেলেটার হাত ধরে ফেললো। সাজ্জাদকে দেখে ছেলেটা চুপ হয়ে গেল, মুখে বলার মতো কোনো কথা পাচ্ছে না, চুপ করে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ ছেলেটার গালে কষে একটা থাপ্পড় দিয়ে সামিয়াকে বলতে লাগলো, সামিয়া তুমি ক্লাসে যাও, আমি ওকে দেখছি। সামিয়া ক্লাসে যেতে চাইল না, কিন্তু সাজ্জাদের কড়া কণ্ঠের কারণে সামিয়া ক্লাসে চলে গেল। সামিয়া ক্লাসে চলে যাওয়ার পর সাজ্জাদ ছেলেটাকে বলতে লাগলো, তোর নামটা যেন কি? ছেলেটি কিছুটা রাগী ভাব নিয়ে বলল, মারুফ। কোন ইয়ারে পড়িস? থার্ড ইয়ারে। আমি কিসে পড়ি সেটা জানিস? আমি তোর সিনিয়র, বলে কখনো সিনিয়রদের সাথে টক্কর দিতে আসবি না, না হলে এমন অবস্থা করে ছাড়বো ভাবতেও পারবি না। শুধু সময়ের অপেক্ষায় আছি, সুযোগ পেলে তোর খেলা শেষ করে দিব। আর তুই যদি সামিয়ার পেছন ছাড়িস তাহলে তোকে আর কিছু করব না।
সাজ্জাদ কথাগুলো বলে মারুফের গালে কয়েকটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিল। মারুফ কিছুক্ষণ রাগী চেহারা নিয়ে তাকিয়ে থাকলো, তারপর ভার্সিটির বাইরে চলে গেল। ভার্সিটির সকল শিক্ষার্থী সাজ্জাদের দিকে তাকিয়েছিল। সাজ্জাদ সেদিকে মনোযোগ না দিয়ে ক্লাসে চলে গেল। একে একে সকল ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে দেখলো সামিয়া বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। সাজ্জাদকে দেখতে পেয়ে কাছে এসে বলল, মারুফ তোমাকে কি বললো? সেসব কথা পরে হবে, আগে বাসায় চলো। না, আগে বলো মারুফ কি বলেছে। কি বলবে? আমার যেটুকু টাইট দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। এরপর বেশি কিছু করলে আরো ভয়াবহ অবস্থা করব। সেসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। সামিয়ার কিছু না বলে গাড়ির দিকে যেতে লাগলো। গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর বসে পড়লো। সাজ্জাদ গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। বাসার কাছাকাছি এসে চলেছে এমন সময়ে সামিয়া কিছুটা চিন্তিত হয়ে বলল, আচ্ছা, আজকে মারুফকে তো ছেড়ে দিলে, পরে যদি আমাদের কোনো ক্ষতি করতে আসে? সামিয়ার কথা শুনে সাজ্জাদ হাসতে হাসতে বলল, আরে সেটা করতে পারবে না। তুমি কি জানো যে আসবে না? ও অবশ্যই আমাদের কোনো ক্ষতি করবে। তুমি চিন্তা করো না, এরপর থেকে আমাদের কোনো ক্ষতি করতে আসলে ওর অবস্থা খারাপ করে দিব। যা করার সেটা সাবধানে করতে হবে। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, মারুফের বাবা কি করে? মারুফের বাবা ছোট মাপের একজন বিজনেসম্যান। ওদের বিজনেস কেমন চলে? তেমন ভালো না, ব্যবসায় লোকসান হতে হতে ওরা এখন অনেক টাকা। সামিয়াকে বলতে না দিয়ে সাজ্জাদ বলল, থাক আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোমার শুধু একটা কথাই বলবো, সেটা হলো তুমি মারুফের ফাঁদে পা দিও না। মারুফ ভালোবাসার নাম করে তোমাকে বিয়ে করবে, তারপর তোমাদের সবকিছু নিজের নামে করে নেবে। এসব তুমি জানলে কিভাবে? মারুফের পরিবারের কথা শুনে বুঝতে পারছি ওদের প্ল্যানটা। আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে এক কাজ করো, মারুফের সাথে রিলেশনে যাও, বাকিটা নিজেই বুঝে যাবে। সাজ্জাদ কথাটা বলে বাসার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। এতক্ষণ কথা বলতে বলতে ওরা বাসায় চলে এসেছে। সামিয়া সাজ্জাদের কোনো উত্তর না দিয়ে গাড়ি থেমে থেমে বাসার ভেতরে চলে গেল। গাড়ি পার্কিং করে সাজ্জাদও বাসার ভেতরে ঢুকে গেল। সাজ্জাদও নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর লাঞ্চ করে রিক্সা নিয়ে অফিসে চলে এলো। সাজ্জাদ নিজের ডেস্কে বসে কাজ করছিল। এমন সময় পিয়ন এসে বলল, আপনাকে স্যার ডেকেছে। স্যার ডাকছে কথাটা শুনে সাজ্জাদ কাজ বন্ধ করে দিল। পিয়নের দিকে প্রশ্নবোধ চাহনিতে তাকিয়ে বলল, প্রিয় বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন।